আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নার্গিস? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ফাইন। হ্যাঁ, মেয়েরা ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আই এম ফাইন। গুড মর্নিং। স্যার, আপনাকেও গুড মর্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। পড়াশোনায় চলে আসলাম আমরা। মেয়েরা গতদিনই তো চতুর্থ শুরু করছিলাম, শেষ করতে পারিনি। একজনকে গুড ডেটাটা মর্নিং স্যার। গুড মর্নিং। একজনকে একটু ডেটাটা বলতে হবে। খাদিজা কি পার্টিসিপেট করছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম তুমি কি আমাকে ডেটাটা গত দিনের বলতে পারবে আমাকে? স্যার, আমি বলি। হ্যাঁ বলো, কে বলছিলে বলো তো? স্যার, হুমায়রা। হুমায়রা, হ্যাঁ হ্যাঁ হুমায়রা। কি ঠিক আছে হুমায়রা, বলো ডেটাটা বলো, শুরুটা কত ছিল? 10, তারপর 18, তারপর 5, দাঁড়াও আমি একটু সামনে নেই। তারপর 5। না ওই যে ছোট থেকে বড় যখন সাজালাম সেইটা বলবা। ও আচ্ছা স্যার, বলতেছি 5, 8, দাঁড়াও, 5, 8, 10, 10, 13, 13, 18, 18, 25, 25, 25, 31, 31, 31, 40, 31 এর পর 40, 40। 40, 40। জি এই তো, স্যার। তাই তো? জি স্যার। আমরা প্রথম চতুর্থ থেকেই শুরু করি, সূত্র দুটো লিখছিলাম তাই তো? জি স্যার। জি স্যার, আচ্ছা আমি লিখছিলাম। আজকে প্রথম এই আমরা যে সমীকরণ লিখছিলাম 1 2 তারপর থেকে শুরু করলাম। মেয়েরা আমাকে একটু ফলো করো প্লিজ। সাবিকুন নাহার, আমরা গত ইয়েস দিনে স্যার। সমীকরণ 1 এ একটা সূত্র লিখেছিলাম তাই না? জি স্যার। আর জি স্যার, লিখছিলাম। সমীকরণ 2 এ আরেকটা সূত্র লিখেছিলাম তাই তো? জি স্যার। আচ্ছা আজকে ওখান থেকে আমি বোধহয় আরো একটু লিখছিলাম, আজকে আবার লিখতেছি। আর যাদের লিখা আছে তারা লিখবে না। সমীকরণ 1 আর 2 এর পর আমরা জানি প্রথম চতুর্থকে অবস্থান সমান 1 into n plus 1 divided by 4 তম পদ। হ্যাঁ, স্নেহা কি পার্টিসিপেট করছো? না। খাদিজা পার্টিসিপেট করেছো? না। আচ্ছা মেয়েরা যারা স্যার, মনে হয় একটু পরে করবে। হ্যাঁ আমরা যারা পার্টিসিপেট করেছি দয়া করে একটু দেখো তো, এইটা লেখা ছিল না গত দিনে তোমাদের? জি স্যার। আচ্ছা এটা তোমরা লিখবা না, আমি নতুন করে শেখাচ্ছি আবার। দেখো এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম কেন? 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম প্রথম চতুর্থের জন্য, দ্বিতীয় হলে কত দিয়ে করব মাল্টিপ্লাই? 2 দিয়ে স্যার। 2 দিয়ে। আর চতুর্থ, চারটা চতুর্থক তো নাই, ওটা বাদ। আর এক্স্যাক্টলি এই রডাটার ক্ষেত্রে যদি দশক হতো তাহলে এটা কত দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করতাম? 10। 10 দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর যত নম্বর তত দিয়ে করতাম, একই নিয়ম। শতক হলে 100 দিয়ে ডিভাইড করতাম, যত নম্বর তত দিয়ে মাল্টিপ্লাই করলাম। এইটুকুই আমাদের মোটামুটি বুদ্ধি আর কি। এটাকে পার্টিশন ভ্যালু বলে, বিভক্তিকরণ মান বলে, এই যে দশক শতক এগুলোকে। ওই অধ্যায় এই অধ্যায় মিলায় পরীক্ষায় আসে, অতএব তোমরা ভাবিও না যে ওইটা ওই অধ্যায় পড়ছি এখানে পড়বো না, এখানে মিলায় আসে। অতএব সব জায়গায় সবগুলো ইউজ জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মানটা বসাই দিই। বর্তমান অঙ্কে 1 তো 1 এ থাকলো, n যেন কত? 1 2 3 4 5 6 7 8।
তাহলে 8 প্লাস 1 ডিভাইড বাই 4 তম পদ। 9 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুগুণ 8, 2.25 2.25 তম পদ। এইটুকু পর্যন্ত লিখা ছিল তোমাদের। এবার কিন্তু একটু জি ভালো স্যার। করে বুঝতে হবে, যারা আমার সাথে পার্টিসিপেট করেছো দেখো। কি এরিনা, এরিনা তুমি কি পার্টিসিপেট করেছো আমার সাথে? এরিনা জি স্যার। আচ্ছা দেখবা, সবাই দেখবা, সাবিকুন নাহার সবাই দেখবা। আচ্ছা একটু আমার দিকে তাকাও। অর্থাৎ এখানে আমি যেটা লিখলাম এটা কি প্রথম চতুর্থকের উত্তর 2.25 না অবস্থান? অবস্থান স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। কে বললো এটা? হুমায়রা স্যার। হুমায়রা, থ্যাংক ইউ হুমায়রা। আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমাকে লোকেশনটা কোথায়, এটাকে আমি একটু লোকেট করে নেই। দেখো 2 নম্বর পদ যেটা আছে 1 2, তারপরেও একটু যেতে হবে। কতটুক যেতে হবে? 0.25। এই জায়গাটাতে আমি অ্যারো দিলাম। অ্যারো দেওয়ার পর এখানে সবাই লিখবা খাতায় Q1। অর্থাৎ এই আমি যে অ্যারোটা দিলাম এই জায়গাটায় আমাদের ফার্স্ট কোয়ার্টাইলটা অবস্থান করতেছে। আমি এখন রেজাল্টটা বের করব। সবাই তৈরি থাকো কিন্তু। 2 নম্বর পদ পর্যন্ত অ্যাজ ইউজুয়াল গেলাম। তাহলে 2 নম্বর পদ কত? 8। এরপরে মাঝে যে ডিসটেন্সটা আছে সেখান থেকে আমাকে নিতে হবে কত অংশ? 0.25। ছোটবেলায় সরল অঙ্ক করতাম না এরকম। আবারও বলছি, আমরা 2 নম্বর পদ পর্যন্ত অ্যাজ ইউজুয়াল গেলাম 8। এরপরে মাঝের যে দূরত্বটুকু, মাঝের যে স্পেসটা আছে সেই স্পেস থেকে আমাদেরকে কত অংশ কেটে নিতে হবে? 0.25। আমরা কি বুঝতে পারতেছি মেয়েরা? জি স্যার। আচ্ছা এবার দেখো জি স্যার। 2 নম্বর পদ কত? 8। তারপর মাঝের ডিসটেন্সটা হলো 10 বিয়োগ 8। এই যে অংশটা আছে সেখান থেকে এই বিয়োগ করার পর এত এর 0.25 অংশ আমরা কেটে নিব। ছোটবেলায় এর করতাম না, এর মানে যে গুণন করা, যে সরল অঙ্কে করতাম গুণন, জি সেই স্যার। রকম। অর্থাৎ তাহলে আমি আবার বলতেছি 2 নম্বর পদ মানে 8 প্লাস মাঝের যে দূরত্বটুকু আছে তার 0.25 অংশ আমরা কেটে নেব, তাহলে আমাদের রেজাল্টটা পাবো। তাহলে নিচে লিখো, সুতরাং খাতায় লিখবা মেয়েরা, সুতরাং Q1 সমান 8 প্লাস 10 মাইনাস 8 ইন্টু 0.25। দেখো বুঝো কিনা। 2 নম্বর পদ পর্যন্ত আমরা অ্যাজ ইউজুয়াল গেলাম, 8 লিখলাম। তারপর মাঝের ডিসটেন্সটা মানে হলো 10 মাইনাস 8, তার থেকে আমরা 0.25 অংশ কেটে নিচ্ছি। অর্থাৎ মাল্টিপ্লাই করতেছি 0.25। আচ্ছা এবার দেখো তো। স্যার প্রথম চতুর্থকের অবস্থান না 2.25 এসেছিল, তো আমরা 0.25 কেন নিলাম? আরে 2 তো চলেই গেল। 2 মানে যে 8 পর্যন্ত আসলাম না, 2 তো আস্ত সংখ্যা। 2 ও পর্যন্ত আচ্ছা। আমাকে অ্যাজ ইউজুয়াল যেতে হবে। যে 2 পর্যন্ত আসলাম মানে যে 8 লিখলাম। তারপর 2.25 থেকে 2 বিয়োগ দাও, তাহলে অবশিষ্ট কত থাকে? 0.25। এই মাঝের অংশটা থেকে 0.25 নিয়ে নিলাম। জি স্যার বুঝছি। আচ্ছা এখন যদি কথার কথা আমি পরেরটা করি তাহলে আরো ক্লিয়ার হবে এখন মেয়েরা। তাহলে এটা কত থাকলো? 8 প্লাস 2 গুণন 0.25, তাহলে কত হয়? 2 0.5 সরি 0.5 0.5। তাহলে উত্তরটা হলো কত? 8. 8.5 আচ্ছা স্নেহা কি পার্টিসিপেট করেছো? না স্যার। স্যার মেবি আজকে নাই। আজকে নাই। আজকে বোধহয় খাদিজাও নাই নাকি? না স্যার করেছি। ও খাদিজা পার্টিসিপেট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। খাদিজা থ্যাংক ইউ। রেদনা পার্টিসিপেট করেছো? করেনি। জি স্যার করেছি। করেছো? জি স্যার করেছি। তুমি কি খাওয়া দাওয়া কম করো? একটু বেশি করে খাওয়া, জোরে কথা বলতে পারো না। মজা করলাম, মনে কিছু করো না, তোমরা তো অনেক খাওয়া। আচ্ছা দেখো তাহলে আমরা যে 8.5 পেলাম এইটা কি অবস্থান না উত্তর প্রথম চতুর্থকে? উত্তর, এটা উত্তর স্যার। এটা কিন্তু উত্তর। থ্যাংক ইউ। কে বললাম? সাবিকুন নাহার স্যার। সাবিকুন নাহার, থ্যাংক ইউ। এটা কিন্তু উত্তর আমরা পেয়ে গেলাম। এই মানটা আমরা সমীকরণ 1 2 বসাবো। যাই হোক এটা শেষ। এবার তৃতীয়টা বের করবো। তাহলে নিচে লিখো আবার তৃতীয় চতুর্থকের অবস্থান
সমান 3 into n plus 1 divided by 4 তম পদ। 3 into n plus 1 divided by মেয়েরা কেন 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম? তৃতীয়র জন্য। আর n plus 1 divided by 4 তো কমন। আর 4 নম্বর তো নাই, 4 নম্বর থাকলে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করতাম, 4 4 কেটে যেত, তাহলে তো আর চতুর্থক হয় না। চতুর্থক মানে কিন্তু 4 দিয়ে ডিভাইড তোমাকে করতেই হবে, 4 দিয়ে ডিভাইড না করলে তখন চতুর্থক থাকে না। আর যাই হোক, এটা অতীতে আমি বলেছিলাম। এখন মান বসায় দেবো। দেখো তো 3 into n, n কত আমাদের 8 প্লাস 1 ডিভাইড বাই 4 তম পদ। তাহলে এখানে 8 এর 9, 3 9 27, 27 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 6.75 এগুলো কিন্তু গতদিনে আমরা করছিলাম, তাই না? আমি তবু একটু রিপিট করলাম যদি কেউ ভুলে টুলে যাও। তাহলে এখন যারা বোঝো নাই, একটু আগে হুমায়রা বোধহয় আমাকে জিজ্ঞেস করেছিল, মাইমুনা, দেখো তাহলে 6 নম্বর পদ পর্যন্ত আমরা অ্যাজ ইউজুয়াল যাব, যে 6 আর তারপরে 0.75 যাব। তাহলে 6 নম্বর পদ পর্যন্ত যাব, 1 2 3 4 5 6। 6 নম্বর পদ কত? 25। আর মাঝের যে অংশটা আছে তার থেকে কেটে নেব 0.75। তাহলে এইটাই হলো আমাদের Q3 এর অবস্থান। আমরা কি বুঝতে পারতেছি Q3 টা কোথায় অবস্থান করতেছে? জি জি স্যার স্যার। থ্যাংক ইউ। তাহলে নিচের প্যারা লিখো, সুতরাং Q3 সমান Q3 সমান 25 প্লাস 31 মাইনাস 25 ইন্টু হলো 0.75 সমান সমান 25 প্লাস এখানে 6 গুণন 0.75 কত হয় দেখো তো? 4.5 কত? 4.5 4.5। তাহলে কত? 4.5 29.5। এই যে 29.5 পেলাম, 29.5, এটা কিসের উত্তর? থার্ড কোয়ার্টাইল, তাই না? থার্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টাইলের উত্তরটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে মোটামুটি এটা আমাদের শেষ হয়ে গেল। এখন এই Q1 আর Q2 এর মান সমীকরণ 1 2 বসাবো, তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা পেয়ে যাব। মানে আমাদের যে রিকোয়ারমেন্ট চতুর্থক ব্যবধান এবং ব্যবধানাঙ্ক উত্তর পেয়ে যাব। তাহলে নিচে লিখো খাতায়, এখন Q1 ও Q3 এর মান সমীকরণ 1 ও 2 এ বসাই। Q1 ও Q3 এর মান সমীকরণ 1 ও 2 এ বসাই। এখন Q1 ও Q3 এর মান সমীকরণ 1 ও 2 এ বসাই। তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন কত হলো? Q3 মাইনাস Q1, সরি মুছে ফেললাম। Q3 যেন কত এসেছিল? 29.5 মাইনাস Q1 কত? 8.5 8.5 ডিভাইড বাই 2। জি স্যার। 5 হলো 8 21 হয়, 21 ডিভাইড বাই 2 সমান সমান 10.5। এইটা কিন্তু আমাদের একটা এক্সপেক্টেড রেজাল্ট, এটা কিন্তু আমাদের একটা প্রত্যাশিত উত্তর। 10.5 পেলাম। এই 10.5 যেটা পেলাম, এটা কিসের উত্তর? চতুর্থ ব্যবধান। বলো তো এটা কিসের উত্তর? চতুর্থ ব্যবধান। আচ্ছা, আর বাকি থাকলো হলো কি? চতুর্থ ব্যবধানাঙ্ক। তাহলে নিচে লিখো, এবং CQD সমান 29.5 minus 8.5 divided by 29.5 plus 8.5 into 100। এটা রেজাল্টটা কত হয় দেখো সবাই, এত পার্সেন্ট লিখবা উত্তর। এটা কিন্তু উত্তরটা আমাকে বলবা, যে কোনো একজন উত্তরটা বলবা। Q3 minus Q1 divided by Q3 plus Q1 into 100। 55.26 55.26%, তাই না? এটা কিন্তু উত্তর। আমরা কি লিখতে পেরেছি ভাইরা? থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। রেজনা লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ।
আচ্ছা তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। মেয়েরা আমি এখানে বের করলাম কি প্রথম চতুর্থক আর কি তৃতীয় চতুর্থক। ঠিক একই নিয়মে আমরা র ডেটার ক্ষেত্রে কোয়ার্টাইল বের করলাম, ডিসাইল বের করতে পারবো, পার্সেন্টাইল। আমি এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি, তাতে মধ্যমা থাকবে, চতুর্থক থাকবে, দশক থাকবে, শতক থাকবে, সবই থাকবে, একটা একটা করে দেবো, নিজে নিজেই করবো, আমি তো ব্রিফ করে দিচ্ছি। তাহলে হোমওয়ার্ক দেওয়ার পর মেয়েরা লিখো। আগামীকাল কিন্তু 10টায় ক্লাস আছে, অঙ্ক উত্তরটা জানাতে হবে। আগামী মানে আজকে অঙ্কটা করবো, আগামীকাল আমাকে রিপোর্ট করবো। তাহলে লিখি আমরা সবাই, নিম্নলিখিত তথ্য হতে মধ্যমা ব্র্যাকেটে লিখতে পারো Q2 অথবা D5 অথবা P50 একই। Q2 সেকেন্ড কোয়ার্টাইল, লক্ষ্য করো মেয়েরা, সেকেন্ড কোয়ার্টাইল, ফিফথ ডিসাইল আর 50 অর্থাৎ 50তম পার্সেন্টাইল বা শতক, একই কথা, মধ্যমা। তাহলে যে কোনো একটাও লিখতে পারো অথবা সবগুলো বোঝার খাতিরে লিখতে পারো। তাহলে নিম্নলিখিত তথ্য হইতে মধ্যমা কমা তৃতীয় চতুর্থ কমা প্রথম দশক ও 95তম শতক নির্ণয় করো। আচ্ছা আমরা কি বললাম মেয়েরা, একটু লিখছি আমরা সবাই, দেখো লিখতে পারলাম কিনা। নিম্নলিখিত তথ্য হইতে মধ্যমা কমা তৃতীয় চতুর্থ প্রথম দশক ও 95তম শতক নির্ণয় করো। আমি তোমাদেরকে কোয়ার্টাইল নির্ণয় করা শিখেছি, আর বাকিগুলো করিনি, একই নিয়ম, ইনশাল্লাহ পারবা। আমি ব্রিফ করে দেবো, প্রয়োজনে কিন্তু আমরা বইয়ের হেল্প নিব, যার যেটা বই আছে। আচ্ছা বলার পর মানগুলো নিব সবাই। আমি নেগেটিভ মান দিলাম না, সবগুলো পজিটিভ মান দিচ্ছি। প্রথমটা লিখো 45 72 30 25 10 90 22 36 60 82। কয়টা মান হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10টা মান থাকলো। আমরা কি সবাই লিখতে পারছি মেয়েরা? জি স্যার। এখানে এই 10টা মান থেকে আমরা প্রথমে কি করব, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নেব। তবে ন্যাচারালি আমরা ছোট থেকে বড় সাজাবো। সাজানোর পর তুমি তো মধ্যমা মানে Q2 একই নিয়মে বের করবে, এটা তো সমস্যা না। Q2 তো পারবে, কারণ আমি Q1 Q3 তো বের করেই ফেলছি। আর এটা তৃতীয় চতুর্থ মানে Q3, এটাও তোমরা কিন্তু পারবা, কারণ খাতা দেখলেই করতে পারবা, আমি যেটা করেছি। এরপরে আসলে প্রথম দশক, এটার ক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে? 1 × n+1 / 10 তম পদ, অর্থাৎ আমরা যেখানে 4 দিয়ে ডিভাইড করছিলাম এখন ডিভাইড করতে হবে 10 দিয়ে। আর এটার ক্ষেত্রে শতকের ক্ষেত্রে তোমাকে ডিভাইড করতে হবে 100 দিয়ে। একই নিয়ম, একই কায়দা কানুন। আর এখানে কিন্তু আমি চতুর্থক ব্যবধানাঙ্ক দিলাম না, এটা সবগুলোই দিলাম যাতে কেন্দ্রীয় প্রবণতাও কভার হয়ে যায়। আমরা কি বুঝতে পারছি আমাদের কয়টা উত্তর আসবে বলতো? মাইমুনা বলতো আমাদের এখানে কয়টা উত্তর আসবে? 4টা। 4টা, থ্যাংক ইউ। 1 2 3 4, আমরা 4টা উত্তর। অঙ্কটা কবে করব আজকে? এই অঙ্ক আজকে না, করে আজকে করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ইচ্ছা করলে তোমরা ফাঁকা জায়গা রাখতে পারো অথবা না রাখতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট। এবার আমরা একটা নতুন জিনিস করব, নাম হলো সম্মিলিত গড়, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান ইত্যাদি। তাহলে একটা নতুন জিনিসের সূত্র লিখবো, যদি পারি আজকে শুরু করব, আর না হলে আগামীকাল আমরা শুরু করবো, কিন্তু আজকে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে লিখো নতুন জিনিস, সম্মিলিত গড়
ভেদাঙ্ক পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক। অনেকগুলো লিখলাম মেয়েরা, আমরা সবাই লিখবো, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের সিকিউতে আসে, এমসিকিউতে আসে, সব জায়গায় আসে। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু সবাই লিখে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 100% লিখে রাখলাম যে এটা সাধারণত টিচাররা পছন্দ করে, যারা প্রশ্ন তৈরি করে তারা এটা কিন্তু পছন্দ করে, দে লাইক ইট ভেরি ফাস্ট। আচ্ছা, আমরা কি লিখলাম একটু উচ্চারণ করি। সম্মিলিত গড়, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক। অর্থাৎ এখানে অনেকগুলো জিনিস লেখা আছে, তার মধ্যে এই সম্মিলিত গড় এইটুক জায়গায় কিন্তু কেন্দ্রীয় প্রবণতা। আমি তোমাদেরকে আগেই বলছিলাম এই বিস্তার অধ্যায়টার নাম কিন্তু দ্বিতীয় পর্যায়ের গড়। অর্থাৎ আমরা যে গড়টা করে ফেলছি ওটা হলো প্রথম পর্যায়ের গড়, আর এটা হলো দ্বিতীয় পর্যায়ের গড়। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা বিস্তার এটা মিলানো থাকে। অর্থাৎ আমরা সম্মিলিত গড় যেটা করব এটা কিন্তু কেন্দ্রীয় প্রবণতাও লাগবে, এখানেও লাগবে, আলাদাও আসতে পারে, একসাথেও আসতে পারে। আমি কিন্তু নতুন করে কেন্দ্রীয় প্রবণতায় আর সম্মিলিত গড় ভবিষ্যতে করব না, যখন তোমরা শ্রেণী কক্ষে আসবে। আজকে আমরা ইনশাল্লাহ করব, কারণ সম্মিলিত গড় ছাড়া ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এগুলো নির্ণয় করা যায় না। অর্থাৎ সম্মিলিত গড় যারা পারবা তারা পরের গুলোও পারবা। আর শুধু সম্মিলিত গড় আসলে সেটা কিন্তু আমাদের পরবর্তীতে মানে এটা আমরা কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ে পাবো আর কি, শুধু সম্মিলিত গড়। আর যেহেতু দুটো রিলেটেড আমি একসাথেই করে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু নোটেশন, ভালো কথা মেয়েরা, আমি ইংরেজিতে বললাম না। সম্মিলিত গড় মানে হলো কম্বাইন্ড মিন ভেরিয়েন্স, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে কম্বাইন্ড কথাটা জানলে হলো। কম্বাইন্ডের প্রথম অক্ষর সি, এই জন্য কেউ কেউ এটাকে ডিনোট করে এক্স বার সি দ্বারা, অথবা কেউ এক্স বার বলে, কেউ বড় হাতের এক্স বার বলে ইত্যাদি। এটা হলো কম্বাইন্ড মিন। কম্বাইন্ড পরিমিত ব্যবধান কেউ সিগমা সি বলে, কেউ শুধু সিগমা বলে ইত্যাদি। তাহলে আমরা নোটেশন গুলো একটু আলোচনা করলাম। এটা হলো সম্মিলিত গড়, আর এটা সম্মিলিত পরিমিত ব্যবধান। যদি স্কয়ার করে দাও তাহলে কি হবে? সম্মিলিত ভেদাঙ্ক, এই তো কথা। আচ্ছা, এবার দেখো নোটেশন মেয়েরা, তোমরা কি উপসেট তো জানো তাই না? উপসেট মানে কি? আলাদা আলাদা সেট, ছোট ছোট সেট। এই উপসেট গুলো যদি একসাথে করো, ইউনিয়ন করো, ছোটবেলায় আমরা কিন্তু ইউনিয়ন করতাম। এই উপসেট গুলোর যদি একসাথে করো তাহলে কি হবে? সম্মিলিত সেট তো বলি না, এটাকে আমরা প্যারেন্ট সেট বলি বা ইউনিভার্সাল সেট বলি। এখানেও কিন্তু তাই। অর্থাৎ আলাদা আলাদা কতগুলো উত্তর দিব, উপসেটের উত্তর দিব, সেই উপসেটের উত্তরগুলো একসাথে যখন তুমি করবে তখন সম্মিলিত বা সার্বিক সেটের, সার্বিক সেট মানে পুরোটার উত্তর পাবা। যেমন মনে করো আমি তোমাকে একটা দিলাম, ডেটা দিলাম, ধরো যে x 10 15 25 21 42, এইটা মনে করো একটা সার্বিক সেট। এই সার্বিক সেটকে দুই ভাগে ভাগ করলাম। এইটাকে আমি নাম দিলাম হলো এই দুইটার x1 বার, আর এইটার গড় যেটা পাবা তার নাম দিলাম x2 বার। দেখো তুমি এটা বুঝো কিনা। মানে একটা সার্বিক সেটকে দুই ভাগে ভাগ করলাম, করে লিখলাম x1 বার। x1 বার যদি লিখি তাহলে বুঝতে হবে যে প্রথম উপসেটের গড়, আর x2 বার বললে বুঝতে হবে আমাকে দ্বিতীয় উপসেটের গড়, অর্থাৎ দ্বিতীয়তে যা থাকে। আবার যদি এখানে n1 বলি তাহলে প্রথম উপসেটের পদ সংখ্যা, n2 যদি বলি তাহলে এটা হবে কি? দ্বিতীয় উপসেটের পদ সংখ্যা। লক্ষ্য করো মেয়েরা, বোঝো কিনা? ছোট ছোট ভেঙে ভেঙে উপসেট বলতেছি। তাহলে বোঝা যাচ্ছে যে বার মানে তো গড়। 1 যদি লিখি, আমি যদি 1 লিখি তাহলে বুঝতে হবে প্রথম উপসেট। এখন প্রশ্ন হলো পরীক্ষায় কিন্তু উপসেট বলা থাকবে না, আমি বলবো দুইটি সেকশনের মেয়েদের সংখ্যা এত এত, ওই দুইটি সেকশন বললাম। প্রথম সেকশনকে আমরা 1 দ্বারা ডিনোট করলাম, দ্বিতীয় সেকশনকে 2 দ্বারা ডিনোট করলাম। ইফ দেয়ার ইজ থার্ড সেকশন দেন ইট ইজ ডিনোটেড বাই x3 বার, এটসেট্রা এটসেট্রা। এখানকার পরিমিত ব্যবধানটা আবার সিগমা 1 বলা হয়, আবার সিগমা 2 বলা হয়, অথবা সিগমা 1 স্কয়ার, সিগমা 2 স্কয়ার ইত্যাদি। দেখো তো মেয়েরা বুঝি কিনা আমরা? অর্থাৎ আমি যদি সিগমা 1 বলি তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রথম উপসেটের পরিমিত ব্যবধান। আবার সিগমা 2 যদি বলি তাহলে বুঝতে হবে দ্বিতীয় উপসেটের পরিমিত ব্যবধান। আমরা কি নোটেশন গুলো বুঝতেছি?
জি স্যার বুঝছি। সুমায়া আমরা কি বুঝতেছি অঙ্কগুলো? জি স্যার। জি স্যার। আচ্ছা আমার দিকে তাকাও, এটা কঠিন কিছু না, দেখতে মনে হয় যে এটা আমি মারাত্মক কিছু করতেছি, কিছুই করিনি। ওয়ান লিখলে বুঝতে হবে যে প্রথম সেকশনের বা প্রথম কোম্পানির অথবা প্রথম যাই হয়, আমি এটাকে উপসেট বলতেছি, বাট ইট ইজ অলসো আ সাবসেট। তবে আমরা যখন পরীক্ষায় অঙ্ক করব তখন শ্রেণী বলবো, সেকশন বলবো, স্যার বলবো। আর একটু বোঝানো যাবে? জি হ্যাঁ বলতেছি। তাহলে 1x1 বার যদি বলি তাহলে বুঝবা প্রথম উপসেটের গড়। তাহলে বলো তো x1 বার মানে কি? প্রথম উপসেটের গড়। প্রথম x1 উপসেটের বার, গড়। x2 বার, দ্বিতীয় উপসেটের গড়। আচ্ছা n1 প্রথম উপসেটের পদ সংখ্যা, n2 দ্বিতীয় উপসেটের পদ সংখ্যা। সিগমা 1 মানে হলো প্রথম উপসেটের পরিমিতি ব্যবধান, তাহলে সিগমা 2 কি? দ্বিতীয় উপসেটের পরিমিতি ব্যবধান। চমৎকার। আর এখন যদি স্কয়ার দিয়ে দিই তখন তুমি পরিমিতি ব্যবধান বলবো না, তখন কি বলবো? প্রথম উপসেটের ভেদাঙ্ক এবং দ্বিতীয় ভেদাঙ্ক। এই তো এইটুক জানলেই আমাদের মোটামুটি অঙ্ক করতে পারবো। তাহলে আমি একটু সামারি করে দিচ্ছি। মানে অনেকগুলো উপসেট, একটা উপসেট থাকলে তো আর তখন উপসেট থাকে না, তাহলে অ্যাটলিস্ট কয়টা উপসেট থাকবে? দুইটা না হলে তুমি কম্বাইন করবা কেমন করে? অর্থাৎ কম্বাইন কতটার ভ্যালিডিটি আসতে গেলে আমাকে অ্যাটলিস্ট দুইটা উপসেটের কথা বলতে হবে। তাহলে পরীক্ষায় সাধারণত কয়টা উপসেট চায়? অ্যাটলিস্ট কয়টা চাবে বলো তো? উপসেট কয়টা দেওয়া থাকবে? দুইটা। আর এট বেস্ট মানে সবচেয়ে ম্যাক্সিমাম কয়টা দিতে থাকবে? তিনটা বা চারটা দেওয়া থাকে। চারটা আমি দেখিনি। তাহলে মোটামুটি ধরে নাও যে দুইটা বা তিনটার মধ্যে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ সিকিউ পরীক্ষায় পাবো। এই নোটেশন গুলো জানলে থেকে সব মান আমি দিব, তুমি খালি সূত্রটা লিখবা, মান বসাই দিবা, শেষ হয়ে গেল। এটা হচ্ছে সোজা অঙ্ক, আমার মনে হয় না তুমি পেয়েছো। আমি বলি আবারও, সবগুলো মান দেওয়া থাকবে, তুমি জাস্ট খালি মানগুলো বসাই দিবা আর ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করবে, শেষ হয়ে গেল অঙ্ক। তাহলে আমরা শুরু করলাম। সূত্র লিখে আগে সূত্র লিখব, সূত্র লিখার পর তারপরে বাদ বাকিগুলো আমরা যাব আর কি। তাহলে লিখি, হেডলাইন দাও দুটি উপসেটের জন্য, দুটি উপসেটের জন্য। অর্থাৎ আমি এখানে যে সূত্রটা লিখবো x1 x2 অর্থাৎ n1 n2 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে আমরা যাব না। আমরা কি লিখতে পারছি দুইটি উপসেটের জন্য? জি স্যার পারছি। তাহলে লিখো 1 নম্বর, x বার c সমান n1 x1 বার প্লাস n1 প্লাস x বার c সমান n1 x1 বার প্লাস n2 ডিভাইড বাই n1। আমরা এইটুক লিখি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যে সূত্রটা লিখলাম এটা বাসায় কিন্তু লিখে লিখে 10 বার প্র্যাকটিস করতে হবে। মেয়েরা তোমরা তো শুনতে মানে কে কতটুকু করবে জানি না, কারণ আমি তো আর ক্লাসে নেই, আমি তো তোমাদেরকে খাতা দেখতে পারবো না। এই সূত্র যতগুলো সূত্র আজকে লিখবো বাসায় কম করে হলে পর 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 10 বার লিখবা, তাহলে আর এই অঙ্ক তোমাদের সমস্যা হবে না। আচ্ছা আমি একটু বলে নেই, x বার সি মানে কম্বাইন্ড মানে সম্মিলিত গড়। কোন কোন বইয়ে এই সিটা দেওয়া নেই, আবার ঘাবড়ায় যেও না, সি দেওয়া না থাকলে অসুবিধা কি, x বার লিখলেই চলবে। আচ্ছা n1 x1 বার ডিভাইড বাই n1, এইটুকু পর্যন্ত আমরা লিখার পর মেয়েরা দেখো তো রাইট সাইডটা দেখো, যতটুকু লিখলাম এখানে 1 কে ঘিরে লিখছি, অর্থাৎ এখানে যতটুকু লিখছি এটা কার উপর মানে কোন সেটের উপরে? উপসেটের উপরে। প্রথম উপসেট। এখন এইটুক পর্যন্ত যদি তুমি জানো তাহলে তুমি কেন তোমার যে কেউ বাকিগুলো লিখতে পারবে। প্লাস দেওয়ার পর পরে দ্বিতীয়টার সময় এটা কি হবে বলো তো? n1 এর জায়গায় কি হবে? n2 হবে। আর n1 প্লাস কি হবে? n2। এই তো শিখে গেলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। n2 x2 বার ডিভাইডেড বাই n2। এই সূত্রটা যেটা লিখলাম এটা কয়টা উপসেটের জন্য বলো তো মেয়েরা? দুইটা। যদি তিনটা উপসেট করতে চাই কে বলতে পারো? চট করে বলো। প্লাস কি লিখবো? n3 আর x বার 3 আর ডিভাইডেড বাই n3 প্লাস n3। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে 10 মিনিটস লেফট। রিমেম্বার মেরা সূত্রটা আমি লিখতেছি 10 মিনিটস লেফট, জাস্ট 10 মিনিটস লেফট। However,
তাহলে আমি এখানে যে ফর্মুলাটা লিখলাম ফলো করো কিন্তু মেয়েরা সবাই। এখানে দেখো তো এই ফর্মুলাতে টোটাল আননোন মানে অজানা জিনিস কয়টা আছে বলো তো? 2টা। 2টা। কে বললা? খাদিজা। খাদিজা ভুল বললা অনেকদিন পর একটা। স্যার তিনটা তিনটা হ্যাঁ 3টা যে বললা সেও ভুল বললা। স্যার 4টা। 4টা না স্যার? একটা। 4টা যে বললা। পাঁচটা, মোট পাঁচটা। হ্যাঁ 5টা কে বললে বলো তো? স্যার হুমায়রা, হ্যাঁ হুমায়রা স্যার। হুমায়রা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কিন্তু 5টা আননোন। মেয়েরা তোমরা আননোন গুনতে পারো না, এটা কিন্তু দুঃখজনক, এটা কিন্তু গুনতে হবে। 5টা আননোন দেখো, 1 2 3 4 5, টোটাল কিন্তু 5টা। ও এই বাম পাশেরটা তো তোমরা দেখো না, তোমাদের পূর্বপুরুষরাও দেখতো না, এটা কিন্তু দেখা উচিত। লেফট রাইট মিলে ইকুয়েশন। তাহলে হাউ মাচ ইফ আই আস্ক ইউ হাউ মাচ, আরেকবার দেখান না স্যার। এই যে 1 2 3 4 5, আর আননোন বোঝো না, যেটার মান দেওয়া নেই আর কি, ডিজিটাল মান দেওয়া নেই। তাহলে ইফ আই আস্ক ইউ হাউ মাচ unknowns, then you say 5 numbers of unknowns. 5 How much unknowns? 5 স্যার। 5 numbers of unknowns. If I give you 4 numbers of unknown, then you find out the fifth one. অর্থাৎ এই 5টা অজানার মধ্যে যে কোনো 4টা যদি আমি তোমাকে দিতে পারি, তুমি তো তখন চতুর্থটা বের করতে পারবা। এই দেখো, মনে করো আমি এইটা দিলাম, এইটা দিলাম, এইটা দিলাম, এইটা দিলাম, মান বসালাম, ক্যালকুলেশন করলে x বার c পেলাম। আবার যদি মনে করো x বার c দিলাম, n1 দিলাম, x1 বার দিলাম, x2 বার দিলাম না, তখন বজ্রগ্রহণ করবা, ক্রস মাল্টিপ্লিকেশন করলে তো তুমি x2 বার পাবা। অর্থাৎ এই ইকুয়েশনটাতে আননোন কয়টা মেয়েরা? 5টা। যে কোনো 4টা দিলে আর একটা বের করতে পারবা। আমি যদি সব দেই, একটা বাদ দেই, সেটা তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবা। ন্যাচারালি পরীক্ষায় কিন্তু রাইট সাইডটার উত্তরটাই চায়, মানে সরি লেফট হ্যান্ড সাইডের উত্তরটাই চায়, এগুলো সব দিয়ে দেয় আমাদেরকে। কিন্তু কোয়ালিটি এডুকেশনের কথা আমি কিন্তু বলছিলাম, আমি পুরোটাই তোমাকে কোয়ালিটি দিতে পারি না, বাট আই ট্রাই মাই বেস্ট। তোমরা কিন্তু বই পড়বা, বই পড়লে কিন্তু সেন্সটা ডেভেলপ করে। তাহলে আমরা এখন কনক্লুশন আসি। বলো তো এটা কয়টা উপসেটের জন্য? 2টা। 2টা উপসেটের। হাউ মাচ আননোন মানে টোটাল অজানা জিনিস এখানে কয়টা? 5টা দিলে আমি পঞ্চম নম্বরটা বের করতে পারবো। এইটুক পর্যন্ত আমরা এখানে শিখলাম, ঠিক আছে কি মেয়েরা? ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার 2 নম্বর দেওয়ার পর লিখো সিগমা স্কয়ার সি সমান সমান n1 sigma 1 square plus d1 square plus n1 plus n1 sigma 1 square plus d1 square। আচ্ছা মেয়েরা দেখো, আমি যতটুকু লিখলাম, আমরা এখানে পুরো জিনিসটা যতটুকু লিখলাম সবগুলো কিন্তু 1 1 1 1 দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে যতটুকু লিখলাম এটা কয় নম্বর উপসেটকে কভার করতেছে? প্রথম উপসেট। উপসেটকে। এইটুকু পর্যন্ত আমাদের মুখস্থ রাখতে হবে, বারবার আমরা খাতায় লিখে প্র্যাকটিস করব। এরপর বাদ বাকি যেটা লিখতে হবে 1 এর জায়গায় রিপ্লেস করতে হবে কত? 2 2। অর্থাৎ এইটুকু পর্যন্ত যারা লিখতে পারবে বাদ বাকি। এটা কিন্তু সম্মিলিত ভেদাঙ্ক, যে স্কয়ার ডিসি আর সি মানে কম্বাইন, সিগমা মানে সিগমা স্কয়ার মানে ভেদাঙ্ক, সি মানে হলো কম্বাইন। তাহলে এখন d স্কয়ার দিয়ে কি বোঝাচ্ছে? সরি, d স্কয়ার দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ এইটা আমি পরে লিখতেছি। কে বললা? হুমায়রা? না স্যার, খাদিজা। খাদিজা। আমি d1, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্ক মি, থ্যাংক ইউ। আমি পরে d1টা বলতেছি, এটা আমি অতীতে বলি নাই, এইবার বলবো। তাহলে n2 সূত্রটা একটু লিখে নেই, n2 সিগমা 2 স্কয়ার প্লাস d2 স্কয়ার ডিভাইড বাই n2। আমরা 2 এর অর্থাৎ সেকেন্ড দ্বিতীয় উপসেটটা কিন্তু আমরা লিখে ফেললাম, লিখলাম না? জি স্যার। এবার কথা পরীক্ষায় যদি আরো একটা উপসেট থাকে, কে বলতে পারো খাদিজা? এরপর একটা প্লাস দেওয়ার পর কি লিখবো? n3 প্লাস n3 সিগমা 3 সিগমা প্লাস 3 plus d3 স্কয়ার ডিভাইড প্লাস n3 বাই n1 প্লাস n2 প্লাস n3। n3। যদি 4টাও থাকে, আল্লাহ না করুক যদি 4টাও থাকে, আর একটা বাড়ায় দিবা। এই তো জি স্যার। কথা। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে বা যারা একটা লিখতে পারবে তারা 2টা পারবে, 3টা পারবে, 4টা পারবে, সবই পারবে।
এটা কোনো সমস্যা না, তবে এটা সম্মিলিত ভেদাঙ্ক। আচ্ছা, এই যদি পরীক্ষায় সম্মিলিত পরিমিত ব্যবধান চায়, তাহলে আগে আমরা সম্মিলিত ভেদাঙ্কটা বের করবো, বের করার পর জাস্ট রেজাল্টটা রুট করে দেবো, তাহলে সম্মিলিত পরিমিত ব্যবধান হয়ে যাবে। আবারও বলছি, আমি সম্মিলিত ভেদাঙ্ক আগে বের করব, বের করার পর রেজাল্ট যেটা পাবো সেটা রুট করে দেবো, তাহলে কি পাবো? সম্মিলিত ভেদাঙ্ক, সরি সম্মিলিত পরিমিত ব্যবধান। প্রশ্ন হলো স্যার আমি যদি সম্মিলিত পরিমিত ব্যবধানটা আগে বের করি তাহলে পুরোটার উপরে রুট দিতে হবে, লিখিও না ম্যাডাম, তখন আমার এইটা থাকবে না, পুরোটার উপর রুট দিতে হবে। পুরোটার উপরে আমরা রুট দিতে চাচ্ছি না, এটা ঝামেলা রুট দিয়ে দিয়ে টানা। যদি কেউ মনে করো যে আমি পুরোটার উপর রুট দিব, দিতে পারো, আমার আপত্তি নেই, তখন এটা হবে। আমি রুট ছাড়াই লিখলাম সম্মিলিত ভেদাঙ্ক এইটা। আচ্ছা, এখন আমরা দেখাবো d1টা কি, x1 বার মাইনাস x বার c, d2 সমান x2 বার মাইনাস x বার c। দেখো তুমি এটা বোঝো কিনা। হ্যাঁ, আমি আবারও বলছি, একটু দেখো আমার দিকে, খুব বেশি সময় নেই, আগামী দিনে ইনশাআল্লাহ অঙ্ক করাবো, আজকে সূত্র নিয়ে আলোচনা করবো। তাহলে মেয়েরা দেখো d1 মানে x1 বার মাইনাস x বার c, অর্থাৎ x1 বার পরীক্ষায় দেওয়া থাকবে, x বার c এই সূত্র দিয়ে বের করতে হবে, অর্থাৎ সম্মিলিত গড়টা বের করে নিতে হবে। তারপর দুইটা সাবট্রাক্ট করলাম, তারপর স্কোয়ার করে এখানে মান বসিয়ে দিলাম, আগে স্কোয়ার করবো, স্কোয়ার করার পর মান বসাবো। দেখো তো বোঝো কিনা মেয়েরা। খাদিজা তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। এখন আমার প্রশ্ন হলো যে পরীক্ষায় যদি সম্মিলিত গড় না চায়, আমাকে শুধু সম্মিলিত ভেদাঙ্ক বের করতে বলে, তাহলে কি সম্মিলিত গড়টা আগে বের করতে হবে না? জি স্যার, বের করতে হবে, না হলে তো হবে না, ডি পাবো। না হলে তুমি d1 d2 টা বের করতে পারবে না। জি স্যার। পরীক্ষায় যদি শুধু সম্মিলিত ভেদাঙ্ক বা সম্মিলিত পরিমিত ব্যবধান বের করতে বলে, তাহলে আগে তোমাকে সম্মিলিত গড়টা বের করতে হবে, বিকজ উইদাউট কম্বাইন্ড মিন উই ক্যানট ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ d1 and d2. For this region, অর্থাৎ we want to find out the value of d1 and d2, and for this region first we find out the value of combined mean. Combined meanটা এই জন্য আমরা আগে বের করে নেব, বের করার পর তারপর d1 d2 বের করব, আর বাদ বাকিগুলো কিন্তু দেওয়া থাকবে। এই ছিল কথা মেয়েরা। হ্যাঁ বলো, if you ask something please, anybody? স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে। হ্যাঁ শিওর, বলো। স্যার আপনি যে মধ্যমার অবস্থান গ্রাফের মাধ্যমে করতে শিখিয়েছেন না, সেটা আমার ভুল হয়ে যায়, 10 কম এসে পড়ে। আচ্ছা, ওইটা আমি ক্লাসে শিখিয়ে দেবো তোমাকে, ওইটা নিয়ে চিন্তা করো না, ইনশাল্লাহ আমরা ক্লাসে যাচ্ছি না, ক্লাসে গেলে তোমাকে স্পেশালি আমাদের যে রুম আছে, চেম্বার আছে, স্যারদের ডিপার্টমেন্ট আছে, ওখানে তুমি ক্লাসের পরে, অর্থাৎ ক্লাস শেষ হলে যার যেটা সমস্যা আছে নিয়ে আসবে, ইনশাল্লাহ দেখাই দেবো, এটা সমস্যা নেই, চিন্তা করো না। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবো, ভুল হোক শুদ্ধ হোক, একটা কিছু জানলে ওটা তাড়াতাড়ি মেকআপ করে দেওয়া যায়, একবারই যারা জানে না তাদেরকে শেখানোটা মুশকিল। তুমি তো কিছু জানো, ওটা নিয়ে চিন্তা নাই, তুমি রুমে আসবা অথবা ক্লাস শেষে ওখানেই যদি ছোটখাটো সমস্যা থাকে বের হয়ে আসবে আমার সাথে, বের হয়ে এসে আমি দাঁড়ায় দাঁড়ায় তোমাকে শিখাই দেবো, অথবা লাইব্রেরিতে যাবো, এটা সমস্যা না। ওকে স্যার। এবার দেখো আমরা সম্মিলিত গড় ভেদাঙ্ক লিখলাম, এবার সম্মিলিত বিভেদাঙ্কটা দেখো। ও 3 নম্বর দেওয়ার পর লিখতে পারো সিগমা সি সমান সমান রুট ওভার সিগমা স্কয়ার সি। 4 নম্বর দেওয়ার পর লিখো সিভি কম্বাইন্ড আর কি, সম্মিলিত সমান সমান সিগমা সি ডিভাইডেড বাই এক্স বার সি ইনটু 100। এটা হলো সম্মিলিত বিভেদাঙ্ক। সম্মিলিত বিভেদাঙ্কর ফর্মুলা এটা, অর্থাৎ তাহলে বলা হচ্ছে যে সম্মিলিত পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক বের করতে বলে বাকি এমনিতেই বের করা যাবে। তাহলে একসাথে আমরা অনেকগুলো সূত্র লিখলাম, কিন্তু এটা সামারি করে দিচ্ছি। সামারিটা হলো যে আমাদের সম্মিলিত গড়টা বের করব, বের করলে d1 d2 বের করতে পারবো, তারপর তো বাদ বাকি বের করতেই পারবো।